রমজান মাসে আসলে শুধু মা না, প্রত্যেক বয়সী ছোট থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চারাও রোজা থাকছে। আবার অনেকের বিভিন্ন রোগের জটিলতা, যেমন ডায়াবেটিস পেশেন্ট, কিডনি পেশেন্ট, তাদেরও স্পেশাল কেয়ারের প্রয়োজন। আমি আসলে সবসময় বলি, যখন রমজান মাস শুরু হবে আমাদের প্রস্তুতিটা কিন্তু আগে থেকেই শুরু করতে হবে। কারণ আমি যদি আগে থেকে প্রস্তুতি না শুরু করি, আমার অসুখ নিয়ন্ত্রণে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। রমজান মাসে আমাদের অনেকেরই টার্গেট থাকে ওজন কমাবো, কিন্তু ওজন কমাতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় ওজন বাড়িয়ে ফেলেন। কারণ ওই যে মুখরোচক ইফতার, সেহরিতে অনেক বেশি খাবার খাওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় ওজন যেন নাগালের বাহিরেই চলে যায়। তো সব কিছু আমাকে মাথায় রাখতে হবে সবার প্রথমে, যে রমজানের শুরু থেকে আমি যদি প্রস্তুতিটা গ্রহণ না করি, মানসিকভাবে যদি ওই বিষয়টা সেট আপ না নেই যে আমি রমজান মাসে আমার টার্গেটটা কি, তাহলে আসলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে না, কোনো রোগও নিয়ন্ত্রণে থাকবে না। দেখা যাবে যে অনেক পেশেন্টই আসলে দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারপরে রোজা থাকছেন, 15 রোজার পরে তারা রোজায় থাকতে পারেন না। রোজা তো আমাদের একটা ইমোশনের জায়গা, ধর্মীয় জায়গা, পাশাপাশি ইমোশনেরও জায়গা। রোজা না থাকতে পারাটা অনেকের কাছে কিন্তু মানসিকভাবে বিভিন্ন কমপ্লিকেসি তাদের তৈরি করে। সেজন্য ডায়াবেটিস পেশেন্ট হোক, কিডনি পেশেন্ট হোক, বা যে কোনো জটিলতার পেশেন্ট হোক না কেন, অবশ্যই মাথায় রাখতে হবে রমজান মাসের আগে থেকে যদি তিনি একজন পুষ্টিবিদের কাছে গিয়ে তার একটা ডায়েটারি গাইডলাইন তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই পুরো রমজান মাস কোনো জটিলতা মুক্ত থেকে রোজা থাকা সম্ভব। সদ্য মা হওয়া অনেকেই কিন্তু রমজান মাসে রোজা রাখতে চায়, এবং অনেকে প্রেগনেন্সির সময়ও রোজা থাকে। প্রেগনেন্সির রোজা থাকার বিষয়টা একটু পরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আগে জানতে চাই, সদ্য মা হয়েছেন যারা, তারা যদি রোজা থাকেন সেক্ষেত্রে তাদের ডায়েট প্ল্যানটা কেমন হবে? 6 মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ পান করবে। যাদের বাচ্চার বয়স 3 মাস বা 4 মাস, তাদের সারাদিনের যেন দুধের সাপ্লাইটা ঠিক থাকে, বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খেতে পারে, এই জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবার ওইভাবে নির্ধারণ করতে হবে। আর যে সকল বাচ্চাদের বয়স 7 মাস থেকে বা পরবর্তী যে পর্যায়গুলো, তারা তো দেখা যায় বাড়তি খাবারও গ্রহণ করে, তাদের ক্ষেত্রে বিষয়টি একটু লাইট হলেও যারা শুধুমাত্র বুকের দুধ পান করান, অর্থাৎ যাদের 6 মাস বাচ্চার বয়স বা 5 মাস বয়স, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি পর্যাপ্ত পরিমাণে যেন পানি এবং পানি সমৃদ্ধ খাবার ইফতার থেকে সেহরি পর্যন্ত থাকে। কারণ আমরা সবার প্রথমে জানি বুকের দুধের মূল উপাদান কিন্তু পানি, তার পরবর্তীতে আসে প্রোটিন জাতীয় খাবার। তো প্রোটিন জাতীয় খাবার যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, আর পানি যেন প্রচুর পরিমাণে থাকে। পানিবহুল ফলমূল, শাকসবজি থাকবে, সুপি খাবারগুলো তারা যেন প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। না হলে রমজান মাসে কিন্তু যারা বুকের দুধ পান করাচ্ছেন তাদের কনস্টিপেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি বাচ্চাকেও দুধ যদি দিতে হয়, অবশ্যই পানিবহুল খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আর অবশ্যই ভাজা পোড়া জাতীয় খাবার যেগুলো আছে আমরা ইফতারে প্রতিনিয়ত গ্রহণ করি, ওই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। হেলদি ইফতার অপশন আমাদেরকে চুজ করতে হবে, তাহলে দেখা যাবে যে বাচ্চাকে বুকে দুধও পান করাতে পারবেন, পাশাপাশি রোজাও থাকতে পারবেন। এটা তো গেল আসলে একজন মায়ের ডায়েট প্ল্যান। আবার অনেকে প্ল্যান করে থাকে যে রমজান মাসে তারা ওজন কমাবেন। আপনি বিষয়টি নিয়ে বলছিলেন, নতুন মা যারা, তারাও অনেক সময় নিজেদের ওজনের আধিক্য নিয়ে একটু হলেও টেনশনে থাকেন। তারা এই সময়টাতে ওজনও কমাতে চান, একই সাথে ওজন কমানোর একটা টেনশন থাকে, সন্তান ঠিকঠাক দুধ পাচ্ছে কিনা সেই ব্যাপারটা নিয়েও একটা চিন্তার বিষয় থাকে। এই চিন্তাগুলোকে তারা কিভাবে দূরে রেখে নিজের ডায়েটে মন দিতে পারে? ওজন কমানো খুবই পারফেক্ট একটা সময়। সেটা শুধু মা না, আমরা অনেক সময় দেখা যায় যে অনেকেই আসলে তাদের অতিরিক্ত ওজনজনিত সমস্যা থাকে, তারা চায় যে আমি ওজন কমাতে চাচ্ছি। তারা যদি রমজান মাসে একটা হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলেন, তাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে ওজন কমানোটা। যেমন আমরা কি করব, ইফতারের খাবারগুলোকে খাবো অবশ্যই, কারণ সারাদিন রোজা থেকে আমার তো শরীরে এনার্জি রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, আমাকে অবশ্যই খাবার খেতে হবে। কিন্তু হেলদি খাবার অপশনগুলো যেমন ছোলা, তারপর পেঁয়াজু, আলুর চপ, এগুলোর পরিবর্তে আমি কি করতে পারি, ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে সালাদ তৈরি করে খেতে পারি, সাথে টক দই থাকলো। আপনি আপনার ছোলাও এনজয় করলেন, কিন্তু একটু হেলদি ওয়েতে। তারপর আমি সবজিগুলোকে পাকোড়া তৈরি করে না খেয়ে, অথবা ডাল দিয়ে আমি বড়া তৈরি করে ওইটা খেলেও একটা কিংবা দুইটা, অর্থাৎ ভাজা পোড়ার অপশনগুলো একটার বেশি না গ্রহণ করাই ভালো। আমি হালিমটা রাখতে পারি, হালিমও ডাল দিয়ে তৈরি করা, কিন্তু হালিমের ভেতরে তেল মশলার ব্যবহার কম থাকবে, বিফের পরিবর্তে চিকেনকে প্রাধান্য দিতে হবে। তারপরে সবজি দিয়ে আমি স্যুপ তৈরি করে খেতে পারি। এই খাবারগুলো খেলে কি হবে, যে ক্যালোরির পরিমাণ অত বেশি না, কিন্তু পেটও ভরছে, ক্যালোরির চাহিদাও পূরণ হচ্ছে, বডি কিন্তু খাবারের যে চাহিদাটা তৈরি হয়েছিল সেগুলোও পূরণ হয়ে যাচ্ছে।